যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা, যখন আপনি যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন, এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে। এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন? কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকে অনেকে প্রশ্ন। অনেকে, গোস্তাকি মাফ করবেন, অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন, কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন। এই ধরনের নিউজ, এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন? দেখেন, আপনি একজন স্বনামধন্য সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন, কিন্তু কোন হিংসুক বা নিন্দুক যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচাল, বাচালি করে টাকা কামাই করে, এটাকে আপনি মানবেন? মানবো। আমি বক্তা না, মানবো। আমি হচ্ছে দায়ী আল্লাহ। আমি 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 আপনি ঠোঁটে চেয়ে খান, কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে। আমি বক্তা নই। আমার পরিচয় হচ্ছে, দেখুন আমাদের একটা ইতিহাস আছে, আমি পেশাদার কোনো বক্তা নই, আমি হচ্ছে দায়ী আল্লাহ। আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই। এখন আসে টাকার বিষয়। বাংলাদেশে কেউ কোনোদিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে নেই। যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন 3 লাখ টাকা রেট রাখতাম, কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাবে সেটা আমি নিয়ে থাকি। দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ, এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন। হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনা ব্যবহার করেন, এটা আমি অহংকার করে বলছি না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে, আমি হেলিকপ্টার কেন চলি, হেলিকপ্টারে কেন যাই। বাংলাদেশে 2014 সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি। এখন অনেক বক্তা, স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন, তারা হেলিকপ্টার ব্যবহার করছে, এখন আর সমস্যা হচ্ছে না। আমারটাই আর কি সমস্যা ছিল। হেলিকপ্টারটা কেন ব্যবহার করি, আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি। গত পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে, দিনে বাদে জোহর, আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ, সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে। পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া, এই চট্টগ্রাম সাতকানিয়ায়। এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে 3টা প্রোগ্রাম করা কি আদৌ সম্ভব? না, সম্ভব না। যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাগাং রোড যেতে 1.5 ঘন্টা লাগে, তা আমি কিভাবে মেঘনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাছ করে পরের দিন চট্টগ্রাম যাই? আমাকে এটা অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে, এবং সেটা জনগণই দেখে। এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না। এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন? বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন ট্যাক্সি হুজুর? এগুলো হচ্ছে আমি গাড়িও ব্যবহার করি যখন যেটা লাগে। আমি এখন প্যারাডো ইউজ করতেছি, এটা 3 কোটি টাকা। আমি ভিএট ইউজ করি 8 কোটি টাকা। আমি হেলিকপ্টার ইউজ করি, এটা 14 কোটি টাকা। এখন আমি নৌকাতেও যাই, যেখানে যেভাবে আমার সুবিধা তখন সেভাবে সেখানে আমি। না, সেটা ঠিকই আছে। আমি কিন্তু মনে করি যে এখন হিংসুক বা নিন্দুকরা কি বললো সেটা তো আপনার মতো না, সেটা ঠিক আছে। না 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 না, আমি কিন্তু মনে করি যে আপনাকে যত ব্যস্ত থাকতে হয়, আপনি যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন, এটা আপনার জন্য, এটা আসলে কোনোভাবে এটা মানে এটা কেউই এটা করবে না। আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার জায়গা থেকে আপনার এটা করতেই হবে। কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা, আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যাচ্ছেন এবং আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায়, আজকে এখানে কালকে সেখানে, সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা? দেখুন, এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল। আমাদের যে বাংলাদেশে আমাদের যে আধ্যাত্মিক ঘরানার আমরা সন্তান, আপনি জানেন আমাদের বংশের মুরব্বী শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহ, তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক। 2 নেশন থিওরির ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, এবং ডব্লিউ হান্টার তার বইতে উল্লেখ করেছে, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে এসেছে, ইসলামিক ফাউন্ডেশন বিশ্বকোষে এসেছে, কারামত আলী জনপুর রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে। ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে। উনি ইন্তেকাল করেছেন 154 বছর আগে। আমি ওনার সিলসিলায়, ওনার বংশের, আমরা জোনপুরি পীর সাহেব বলে খ্যাত। আমি যদি অন্য পীরদের মতো আব্বাসী মঞ্জিলে বসে পিরি মুরিদি করে যেতাম, তাহলে আমার কোটি কোটি টাকা বছরে আসতো। মূলত আমার হচ্ছে দিনের দাওয়াত দেওয়াটাই আমার মূল কাজ। তারপর জনগণ যেটা খুশি হয়ে আমাকে সম্মান করে, সেটা আমার জন্য যথেষ্ট। আপনি কি আব্বাসী, এটা আমার পেশা নয়, এটা নেশা। আপনি কি আব্বাসী মঞ্জিলে আর এখন বসেন না? মানে ওই সিলসিলা কি আপনি? বসি, কিন্তু মূল হাইলাইটস করা হচ্ছে দাওয়াতের কাজকে। আমি দাওয়াতি কাজে ব্যস্ত থাকি। আপনার মূল, আপনি ইচ্ছা করলে হইতেই পারতেন, কারণ আমরা জোনপুরের পীর সাহেবদের সম্পর্কে আমরা অবগত, তাদের অনেক ফলোয়ার আছে। আরেকটা কথা বলি আপনাকে, আরেকটা কথা বলি। আমি এখনো দিন রাত জেগে আমার ছাত্রদেরকে পড়াই।
আমি বুখারী শরীফ প্রথম খণ্ড আমার ছাত্রদেরকে পড়াই। তো শুধু মাদ্রাসায় পড়িও আমি কয়েক লাখ টাকা কামাই করতে পারতাম, বই লেখাও কামাই করতে পারতাম, কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য ওয়াজ মাহফিলের কোনো বিকল্প নেই। রাইট, সেই জন্য এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। এটা আপনার নেশা, কিন্তু আপনি অন্যগুলি যেগুলি আপনি অর্থকরী দিতে পারতেন সেগুলি তো আপনি নেন নাই, আপনি নিছেন হচ্ছে দিনের দাওয়াতের জায়গাটাকে, টাইমটাকে, সেই ওগুলো নিচ্ছি, ওগুলি আপনি ঠিক টাকার জন্য আপনি ব্যবহার করছেন না, আয়ের ব্যবস্থা নয়। রাইট, সেই জন্য আমরা আপনাকে একজন পেশাদার মানে বা প্রফেশনাল রিলিজিয়াস স্পিকার এরকম বলতে পারি কিনা, সেইটাই ছিল আর কি আমাদের প্রশ্ন। না না, পেশাদার বলতে পারি না। ওকে, আপনি আসছেন এখানে, আমরা দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে আগামী জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়া সফল হবেন বলে মনে করেন কিনা দর্শকরা। শতকরা 56% দর্শক মনে করছেন হ্যাঁ, শতকরা 44% দর্শক মনে করছেন যে না, সেই ঐক্য প্রক্রিয়া সফল হবে না। 70,000 দর্শক ভোট দিয়েছেন। আমি একটু আবার জনাব আব্বাসীর কাছে ফিরি। জনাব আব্বাসী, আপনি আপনার বক্তব্যে সামাজিক বিষয়, আধ্যাত্মিক বা পারলৌকিক বিষয়গুলির পাশাপাশি রাজনৈতিক বিষয়গুলিও উঠে আসে। আপনি যখন যে প্রয়োজন মনে করেন দাবি দাওয়া নিয়েও মাঠে নামেন। আপনার রাজনৈতিক মিশন ও ভিশন সম্পর্কে একটু জানতে চাই। গত অগাস্টের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠনের কোনো গঠনের ঘোষণা দিয়েছিলেন, তাতে অগ্রগতি আছে কিনা আপনি যদি একটু সংক্ষেপে বলতেন। দেখুন, আমার রাজনৈতিক দর্শনটা ভিন্ন। সেটা হচ্ছে যে রাজনীতির দুইটা দিক রাষ্ট্রবিজ্ঞানের, আপনি ভালো জানেন। একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। তা আমি অ্যাপ্লাইড পলিটিক্সটা করি না, হরতাল মিছিল মিটিং ভোটাভুটি এগুলোকে আমি সমর্থন করি না, বাট থিওরিক্যাল পলিটিক্স এটা আমি খুব চর্চা করি। এবং থিওরিক্যাল পলিটিক্সটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অবজারভেশনাল সায়েন্স, পর্যবেক্ষণমূলক বিজ্ঞান। আমি বাংলাদেশ নিয়ে আমার যে চিন্তা চেতনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, এটা 8ই আগস্ট আমি সংবাদ সম্মেলন করে বলেছি, সেটা আপনি দেখবেন, জনগণও দেখবে বলে আশা করি। আমি আমার বক্তব্যে বারবার বলে এসেছি, বাংলাদেশে এখন যারা রাজনীতির দায়িত্ব নিয়েছে, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র মেরামতের, তাদের হাতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মোটেও নাই। এটা চলে গেছে আটলান্টিকের ওপারে। আমি সবসময় আমার বক্তব্যে ভারত বিরোধিতা করে এসেছি। আমি ভারতের আধিপত্য এক মুহূর্তের জন্য বাংলাদেশে মানতে পারি না। আমি বলেছি ভারতীয় হিন্দুত্ববাদ আর আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু মার্কিন আগ্রাসন ধেয়ে আসছে। এখন যদি এখানে আমি মনে করি যে পশ্চিমা দুনিয়ার 3টা এজেন্ডা, একটা হচ্ছে বর্তমান সরকারকে বসানো। বর্তমান সরকার যে গঠন করা হয়েছে, এটা তো কোনো বিপ্লবী সরকার হয়নি। আমি তো চেয়েছিলাম প্রত্যেক মূলধারা রাজনৈতিক দল থেকে ঘাঘু রাজনীতিবিদ যারা তৃণমূল থেকে রাজনীতি করে এসেছে, তাদেরকে নিয়ে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট হবে। তা তো হলো না। বরং আমি মনে করি এটা পশ্চিমা দুনিয়ার, একটু বলি বরং পশ্চিমা দুনিয়ার যে প্রেসক্রিপশন ছিল ওই অনুযায়ী বর্তমান সরকারটা গঠন করা হয়েছে, যে কারণে এরা দেশের কোনো সংস্কারও করতে পারবে না, মেরামতও করতে পারবে না, যা আমরা ইতিমধ্যে এতদিন দেখেছি। দ্বিতীয় কথা হচ্ছে, এখন আমি যা দেখতে পাচ্ছি বাংলাদেশ মার্শাল লর দিকে যাচ্ছে। তারপর আমার অ্যানালাইসিস হচ্ছে এটা সিভিল ওয়ারের দিকে চলে যাবে, এবং ফ্রি ফেয়ার ইলেকশন হয় কিনা আমি শঙ্কায় আছি, জানি না, আমার শঙ্কা ভুল হতেও পারে। ওকে, আপনি দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটু মাঝখানে একটু হারাই ফেলবো, সেই জন্য আমি একটু বলি। আপনি যে ঘাঘু রাজনীতিবিদদের সমন্বয়ে সরকার গঠনের কথা বলছিলেন, তাদের 2-1 জনের নাম কি বলবেন, যে এরা থাকলে আপনি বুঝতে পারতেন যে এরা ঘাঘু রাজনীতিবিদ থাকছে সরকারে? যেমন মনে করেন বিএনপি থেকে 2-1 নেওয়া যেতে পারতো, জামাত ইসলামের ডক্টর শফিক সহ আরো কিছু অভিজ্ঞ কিছু নেতা নেওয়া যেতে পারতো, এবং আরো যেমন ছাত্র সমন্বয়কদের থেকে যারা যেমন তাদেরকে যারা বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিয়েছে তাদের রাখা যেতে পারতো। অর্থাৎ বাংলাদেশের যে রাজনীতি করবে তারা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, এই জাতির নৃতত্ব সম্পর্কে জানা থাকতে হবে, নতুবা এই জাতিকে কেউ শাসন করতে পারবে না। যারা এখন শাসন করতেছে তাদেরকে আপনি এর যোগ্য মনে করেন না, এবং আপনি মনে করেন একটা সিভিল ওয়ারের দিকে, একটা মার্শাল লর দিকে? তাদেরকে আমি অযোগ্য বলছি না, কিন্তু রাজনীতির ময়দানে তারা খুব যোগ্য নয়। তারা যদি খুবই যোগ্য হতো তাহলে দেশ কি এই অবস্থায় যায়? এখন লুটপাট ধর্ষণ যেভাবে বেড়েছে, এখন এটা তো স্বাভাবিকই মনে হচ্ছে যে দেশ কোনো ভালো গন্তব্যে যাচ্ছে না। এখন আমার কথাটা শুনুন, আমি আগ থেকেই বলে এসেছি, এই সবগুলো বিপদ হুমকিকে ওভারকাম করা যেত, এবং মার্কিন আগ্রাসনকে ঠেকিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ ফেয়ার এবং ফ্রি ইলেকশনের মাধ্যমে করতে পারতাম। এটার দায়িত্ব যদি ইসলামপন্থীগণ নিতেন। এখন ইসলামপন্থী কারা? শুধু জামাত ইসলামীকে তো দিলে হবে না। এই দেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদের ইমাম হচ্ছে হেফাজতের লোক, তারা হচ্ছে মসজিদগুলোকে কন্ট্রোল করে, এবং প্রত্যেকটা সমাজ কিন্তু এখনো মসজিদ কর্তৃকই নিয়ন্ত্রিত। ইমাম সাহেবের কথাটাই সমাজের লোক শুনে। তো বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে মূল শক্তি হিসেবে আসতে পারে হেফাজত ইসলাম বাংলাদেশ, তাদেরকে নিতে হবে। জামাত ইসলামী আছে, খেলাফত আছে, অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে যদি একটা অ্যালায়েন্স করা যেত, তাহলে
বাংলাদেশে যে কোনো আগ্রাসন ঠেকানো যেত, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনও করা যেত, এবং অন্তত শতাধিক আসন নিয়ে ইসলামপন্থীগণ সংসদে যেতে পারত। ওকে, ইসলামপন্থীদের কথা যেহেতু আসলো, মানে আপনাকে প্রথমে একটু প্রশ্ন করে রাখতে চাই যে আপনি নতুন রাজনৈতিক দল করার ঘোষণা অগাস্টে দিয়েছিলেন, আপনার রাজনৈতিক দর্শনের কথাও বললেন যেটা অনেকের থেকে আলাদা। বর্তমানে যেসব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে, জামাত ইসলামী সহ, তাদের কারোর সাথে যুক্ত হওয়া বা তাদের কারোর ব্যাপারে মানে তাদের অন্তর্ভুক্ত হওয়ার কি আপনি ভাবছেন, বা তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা? দেখুন, আমি আগে বলেছি যে আমি অ্যাপ্লাইড পলিটিক্স করি না, আমি থিওরিক্যাল পলিটিক্স করি। কারণ আমি খেলাফার আদর্শে বিশ্বাসী, আমি ডেমোক্রেসিতে বিশ্বাসী নই। আমি মনে করি ডেমোক্রেসি বা গণতন্ত্রটা পৃথিবীর মানুষকে প্রতারিত করছে। ডেমোক্রেসি বা গণতন্ত্রের সুবিধা নিচ্ছে আমেরিকা এবং কয়েকটা ইউরোপিয়ান দেশ। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো গণতন্ত্রটাই আমাদের জন্য অভিশাপ। আমাদের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি নেই, আমাদের কোনো ট্যাক্সি অর্থনীতি নেই, আমাদের কোনো পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা নেই, আমাদের কোনো সুস্থ সংস্কৃতি নেই। এটার জন্য ডেমোক্রেসিকে একটা আপনি বাধা মনে করতেছেন? এই যে নাই যে অভিশাপ মনে করি, অভিশাপ মনে করি। তাহলে তো এই জন্য এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী রাজনীতির ব্যানারে, তা তো ডেমোক্রেসি করছে, অথবা আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নই আসে না। তবে তারা যেন সুবিধাজনক ভাবে সংসদে যেতে পারে, বিরাট সংখ্যক একটি প্রতিনিধি দল নেই, সেটা আমি চাই। এটা শরীয়তের একটা বিধান আছে, আর জারুরাতু তাতাকাদ্দারু বিকাদ্রি জারুরা। ডেমোক্রেসিকে আমি পছন্দ করি না, কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায়। সেজন্য আমি মনে প্রাণে চাই, আমি খেলাফায় বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে তারা সংসদে যান। কিন্তু তাদের মধ্যে তো অনেকগুলি ফ্র্যাকশন আছে, একজন আরেকজনের ঠিক বিশ্বাস করে না। জামায়াতে ইসলামীকে যেমন ধরেন, জামায়াতে ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছেই খুব গ্রহণযোগ্য দল না। আমরা দেখেছি যে হেফাজতে ইসলামীর আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে কওমি জননী উপহার দেওয়া, শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামাতে ইসলামীকে ঠেকানোর জন্য হয়েছিল। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি এই ফ্র্যাকশনগুলো আলাদা আলাদা করে বলতে পারি। চরমোনাই সাহেবের একমত নই, এটা আমি একমত নই। হেফাজত ইসলামী আর জামাত ইসলামের মধ্যে জামাত ইসলামী আমি বলি এক হচ্ছে জামাত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলা মওদুদী, তিনি মুহাদ্দিসও ছিলেন না, মুফাসসিরও ছিলেন না, তবে তিনি ছিলেন দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক। তো জামাত ইসলামী যারা করছেন তারা তো আসলে আবুল আলা মওদুদীর কোনো মাসালা বা ফেকা মানতেছে না। এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে, তারা আমাদের মতো কট্টর সুন্নি, অর্থাৎ তারা মিলাদ কিয়াম করতেছে, তারা পিরি মুরিদি মানতেছে, কিন্তু রাজনৈতিকভাবে তারা জামাত ইসলামী করতেছে। তার মানে হচ্ছে 1922 সালে জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা আতাতুর্ক তুরস্কের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থার জন্য আর না হয় সেই ব্যবস্থা করেছিল। তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফগানি। পরবর্তীতে 1942 সালে আবুল আলা মওদুদী চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে। এটাই ছিল তার রাষ্ট্রের চিন্তা, আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে। কিন্তু জামাত ইসলামের লোকজনগুলো কিন্তু আবুল আলা মওদুদীকে ইমাম হিসেবেও মানে না, কিংবা তার মাসালাও নিচ্ছে না, শুধু রাষ্ট্র। কিন্তু ডক্টর আব্বাসী এই কথাটা আপনি বলতেছেন, আমি তো জামায়াতের কোন নেতার মুখে এরকম শুনি নাই। আমি বলছি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলা মওদুদীর রাষ্ট্র চিন্তাটা নিয়েছে। এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কওমি ঘরানার যারা বিরোধিতা করি জামাতের, সেটা হচ্ছে আবুল আলা মওদুদীর আকীদা যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর, ফুরফুরা, দেওবন্দ, কওমি, চরমোনাই, জামাত, মসজিদ সবাই কিন্তু এক। ওকে, আপনি দেখেন, আমি বলি যেমন 13 সালের 5ই মে শাপলা চত্বর আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে। আমি তো জনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানে, কারণ হেফাজত ইসলামের 13 দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল। এবং সেখানে সারা বাংলাদেশ থেকে 13 সালের 5ই মে জামাত ইসলামী ও শিবিরের লোকজন 200 বাস নিয়ে উপস্থিত হয়েছিল। কারণ ওই 13 দফা দাবির পক্ষে তারাও ছিল, হয়তোবা তারা রাজনৈতিক ভাবে বলতে পারছে না, কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল। তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক,
কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে, এটা তো থাকতেই পারে। একটা ঘরে যদি 5টা ভাই থাকে, 5 ভাই কি আপনি যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন, সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি। কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ, আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ, একজন আলেম আরেকজন আলেমকে বলেন, সেগুলি আমরা শুনি। এবং রাজনৈতিক কারণে বলেন, অনেক সময় সেটি মানে কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়া না, রাজনৈতিক অবস্থানের কারণে বলেন। আমরা দেখেছি যে বাংলাদেশের